আসসালামু আলাইকুম। গল্পকথিকা চ্যানেল থেকে আজকে আমরা শুরু করছি শিরিন আক্তার হাবিবের লেখা হোঁচট। লেখক এই বইটি উৎসর্গ করেছেন তার পরমপ্রিয় স্বামী মোহাম্মদ হাবিবুর রহমানকে, যার আগ্রহ ও অনুপ্রেরণায় এই বইয়ের আত্মপ্রকাশ। রিকশার ভাড়া মিটিয়ে কলিং বেলে চাপ দিল ঐশী। ডোরবেল বাজার পরও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। এই ফাঁকে ঐশী পরখ করতে লাগলো মাধবীলতায় ছাওয়া সদর দরজাটি খসখসে, নমনীয় পাতার কোণে কোণে গাঢ় গোলাপি ও সাদাটে পুষ্পমঞ্জুরি। তার মাঝে মাঝে হেলে দুলে ঝুলে উকি ধুকি দিচ্ছে অসংখ্য ক্ষুদে ক্ষুদে বাহারি কলিকারা, ললিত কলার পুরো বিকাশের প্রত্যাশায়। কয়েকদিন ধরে অবিরাম বর্ষার জল পিয়ে পিয়ে লতানো গাছটি কি যে সরসা হয়েছে। গাছটির গায়ে লাল ঠোঁটো পাতারঙা মৌটুসিদের সরবে ঘন ঘন আনাগোনা, ফুলে ফুলে উড়াউড়ি করছে রঙিন প্রজাপতিরা মিতালি পাতিয়ে। জমিনে পড়ে আছে কয়েকটি লোমস শুয়াপোকা, মক্কিট ও শুককিট, ল্যাপলেবে লার্ভা। সে স্যাঁতসেঁতে মাটির দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো। সেখানে পড়ে থাকা পোকার লেদা খোকারা আপন স্বভাবে বিকশিত হতে প্রয়াস সাধন করছে। এত সব পোকামাকড় দেখে দেখে ঐশীর সারা গা কেমন যেন শিরশির ঘিন ঘিন করে উঠল। তাই সে একটু নড়ে চড়ে সরে দাঁড়ালো। হঠাৎ একজোড়া সিপাহী বুলবুলি কোথা থেকে উড়ে এসে মাধবীর সিক্ত নধর পল্লবের উপর আলতো পায়ে বসতে না বসতেই ছপ করে কতটা পানি এসে ঐশীর মাথায় ও শরীরে পড়ল। উহ বলে ঐশী সরে দাঁড়ালো, ওড়না ছাড়া দিয়ে আলগা পানি ছেড়ে ফেললো। শেষে আকাশের ধোমল মেঘমালা দেখে ভাবল বুঝি এখনই আবার বর্ষণ হবে। ঐশীর মা এসে গেট খুলে দিলেন। মা, এত দেরি করলে কেন গেট খুলতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। রেবেকা বেগম বললেন, ঐশী, আসতে সময় লাগে না? তাই বলে এত দেরি? কি করছিলে এতক্ষণ? বাগান পরিচর্যা করছিলাম। শিহাব কই? ও খুলে দিলেই হতো, অল্প অল্প করে ভিজে যাচ্ছি। শিহাব স্বপন আমাকে সাহায্য করছিল। বই খাতা টেবিলে রেখে বাথরুমে চলে গেল ঐশী। ফ্রেশ হয়ে আসতেই দেখলো সতীর্থ সুমি হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত। সুমিকে দেখে ঐশী বলল, কিরে, আজকে কলেজে গেলি না কেন? যেভাবে একটানা বৃষ্টি ঝরছিল। ইকবাল স্যার আজকে কি বলেছেন জানিস? কি বলেছেন? সব অভিযোগই শুধু তোমাদের। বাসা দূরে, একটানা বৃষ্টি, গাড়ি পাইনি, নানা রকম অসুবিধা অভিযোগ তোমাদের লেগেই আছে। অসুবিধা নেই শুধু আমাদের, তাই আমরা নিয়মিত ক্লাস করাতে আসি। সুমি একটু লাজুক হেসে বলল, ঠিকই রে। সামান্য সময় পর সে আবার প্রশ্ন করলো, এই অধ্যাপিকা, তোর উদ্দীপক ম্যাগাজিনের কি হলো? ভালো প্রশ্ন করেছিস সুমি। বর্ষা এসে গেছে, এখনও লেখা জমা দিতে তেমন কেউ এগিয়ে আসছে না। কে লিখবে? সবাই তো মিছিল মিটিং দলদলি নিয়ে ব্যস্ত। সেবার এই বিএল বিশ্ববিদ্যালয় কলেজ রক্তক্ষয়ী গোলযোগের পর কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংকট ভেঙে দিয়েছেন। তবুও তো মিছিল মিটিং এর কমতি নেই। সত্যি, এমন বিদ্যাপীঠও আছে যেখানে বিতর্ক হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, বছরে একটা ম্যাগাজিন পর্যন্ত বের করতে পারে না। আগে তো সবই করতো, এখন বেছে নিয়েছে দলাদলি। তাই তো এক একজনের ভাবভঙ্গি দেখে মনে হয় যেন এইমাত্র কোনো দেশ উদ্ধার করে নিয়ে আসবে। সত্যি। সুমি ঐশীর টেবিলে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থটি দেখে জিজ্ঞেস করলো, এ বইটি কার? নাহিদের। নাহিদ তোকে পড়তে দিয়েছে? হ্যাঁ। পড়েছিস? না। দেখ, বৃষ্টিতে খানিক ভিজে গেছে, বাতাসে মেলে দে, না শুকালে ইস্ত্রি কর। ঐশী একটু ইতস্তত করে বলল, তুই নাহিদের কাছে বইটি চেয়েছিলি? না। তোকে সেধে দিল? হ্যাঁ। বইটি পড়তে দিয়ে বলেছে, পড়ো, খুব ভালো বই। ক্লাসে এত মেয়ে, অথচ সে তোকে সব সেধে দেয়, ব্যাপার কি রে? অন্য চিন্তা করিস কেন? মাথায় অন্য চিন্তা আসতো না যদি না সেদিন তোকে কৃষ্ণচূড়ায় অত বড় আগুনের মতো শাখাটি ভেঙে না দিত। আমি নিতে চাইনি, নাহিদ জোর করে দিয়েছে। সবাইকে দেখে তোকে দিল আর তুই টপ করে নিয়ে নিলি? হ্যাঁ। কেন?
সুন্দর লেগেছিল তাই? ফুলের সাথে আর কিছু নিসনি? ধুর ধুর কেন, সুমি হাসি মুখে বলল। শুনেছি ক্লাসমেটদের প্রেমে পড়তে নেই। পরদিন মেঘভাঙা রোদে চিনি চিনি দানার মতো গুড়ি গুড়ি বৃষ্টির গায়ে মেখে ঐশী এবং সুমি দক্ষিণ পাশের দালানের দিকে এগিয়ে যাচ্ছে। ওই দেখ ঐশী। কি? দল আসছে, বিরাট দল। আয় সরে আয়। ঐশী এবং সুমি পথ ছেড়ে দুটি শিশু গাছের মাঝামাঝি এসে দাঁড়ালো। ছেলেরা বীর কদমে হেঁটে হেঁটে বারবার হাত ছুঁড়ে ঘুষি উঁচুয়েও বিশাল কলেজ প্রাঙ্গণে স্লোগান দিতে দিতে ঘুরতে লাগলো। তারপর ঘুরতে ঘুরতে সবাই মাঠে গিয়ে দাঁড়ালো। জাতীয়তাবাদী দলনেতা কুদ্দুস ততক্ষণ বক্তৃতা দিল। দূর থেকে তার বক্তব্য শোনা গেল না। বোঝা গেল তার অনুগতরা তার বক্তব্যে মুগ্ধ। বক্তৃতা শেষে ছেলেরা হাত তুলে আবার স্লোগান দিতে দিতে মাঠ থেকে সরে গেল। দূর থেকে ইভা সহপাঠিনী ঐশী ও সুমিকে দেখতে পেয়ে ধীর পদে এগিয়ে এলো। দুই বান্ধবী কী বিষয় বলছে এক বর্ণ শুনেই বুঝে ফেলল। দূর থেকে ঝর্ণাও এগিয়ে এলো। সবার মাঝখানে ঝর্ণা বলে ফেলল, দেখ না, স্ব দলের পক্ষে সবার কি সোচ্চার কণ্ঠ। প্রতিটি দল নেতার গলায় জোর শুনে মনে হয় সবার দলই সেরা। সুমি বলল, বেলা 1টা বাজে। প্রথমে গেল বিএনপি, তারপর আওয়ামী লীগ, এখন তো ইসলামী দল আসছে। ঝর্ণা ছেদ টেনে বলল, মধ্যপ্রাচ্যে এখন ইসলামী শাসন বর্তমান। ইসলামী শাসন খারাপ কি? ঐশী বলল, সবার কথা শুনবো, চল পুকুর পাড়ের বেঞ্চে গিয়ে বসি। বেঞ্চে বসতে বসতে সুমি বলল, ইসলামে এক শ্রেণী আছে শহীদবাদী। কোনো একটা উপায় ধরে শহীদ হয়ে কিভাবে ভেস্তে যাবে সে এক চিন্তা সারাক্ষণ ওদের মাথায়। ঐশী বলল, শহীদ হওয়া এত জরুরি কি? শহীদের রক্তের চেয়ে জ্ঞানী কলমের কালি শ্রেহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাই তো আমি কলম সৈনিককে বেশি পছন্দ করি। সুমি বলল, সুন্দর বলেছিস তো। আমি মনে করি 10,000 ট্যাঙ্কের চেয়ে একটি কবিতার শক্তি অনেক বেশি, যদি কবিতার মতো কবিতা হয়। আসলেই, কেন যে বাবা মায়ের কোল খালি করা, স্ত্রী বুক শূন্য করা, সন্তানকে এতিম করা, আর কত শূন্যতা সৃষ্টি করা। ঝর্ণা বলল, তারপরে তো স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। ঐশী বলে, তা করেছেন, তারপরেও তো তিনি ওই সুন্দর হাদিসটি রেখে গেছেন। তাছাড়া তিনি করেছেন ধর্মযুদ্ধ। সুমি শান্তস্বরে বলল, বঙ্গবন্ধু শ্রেষ্ঠ নেতা ছিলেন, তবে শ্রেষ্ঠ শাসক ছিলেন কি না বিতর্ক আছে। নাহিদ গরম গলায় বলল, তোমরা বসন্তের কোকিল, প্রজননকাল ফুরালে পিছনে না তাকিয়ে উড়াল মেরে দূরে পালিয়ে যাও। ঐশী বলে, সবাই শীতল মেজাজে শোনো। শুনেছি যখন দেশ স্বাধীন হলো, বীরঙ্গনা বীরঙ্গনা বলে আলোচনা তুফান উঠল। দেশ স্বাধীনের নেপথ্যে সেসব বীরঙ্গনা নারীদের অবদান কি কোনো স্বাধীনতাকামী শহীদের চেয়ে বিন্দুমাত্র কম ছিল? সকলে সমকণ্ঠে বলল, নিশ্চয়ই না, তারা শহীদের সমতুল্য। সবাই আপন মনে ব্যাপারটি নিয়ে ভাবতে লাগলো। তারপর ঐশী বলল, আমি অবাক হয়ে দেখছি, একটি কলেজের বিশাল চত্বরে এক একটি দল কতবার চক্কর দিল। ওদের কি কোনো ক্লান্তি নেই? ক্লান্তি নেই, ইভা বলে। কেন? এক প্রকার উগ্র নেশা। ঠিকই, হুজুকে মজে আছে ওরা। সবাই স্বদলীয় পক্ষপাতিত্বে অন্ধ। আসলে রাজনৈতিক পেশাজীবী নেতারা ছাত্রদের জীবন নষ্ট করছে। ছাত্রদের মেলায় মনটাকে নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং স্বাভাবিক সময় শিক্ষাঙ্গনেও সুষম পরিবেশ কলুষিত করছে। এদিক দিয়ে খুলনা ভার্সিটি অনেকটা ভালো। কেন? সেখানে কোনো ছাত্র রাজনীতি প্রশ্রয় নেই। এখন ঢুকে গেছে, নাহিদ বলল। দীর্ঘক্ষণ ধরে এত সব সংলাপ শুনে
চারপাশের ছাত্রছাত্রীদের ভেতর চাপা গুঞ্জরণ সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি বৈপরীত্য বুঝে ঐশী বলল, এই কলেজে কোনো রাজনীতি নেই, রাজনীতি যার যার বাসায়। সবাই খিলখিল করে হেসে উঠল। কেবল নাহিদ গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে রইল। ঐশী ও সুমি আসন ছেড়ে হেঁটে যেতে লাগলো খোবলানো পাথুরে পথ ধরে। অনেকগুলো ছেলে ওদের পাশ কেটে চলে গেল আপন আপন গতিতে, নিজ নিজ ক্ষেত্রে। ঐশী ফিসফিস করে বলল, সুমি, কি? এক একজন চেহারা দেখ না। কী রে? বলি, একটা ছেলের চেহারা দেখে যদি একটু মন ভরে। মানে? সব বাজে। তাই তো ভালো হয়েছে। কেন? সেরকম সুন্দর ছেলে হলে তো আর তোর পড়া হতো না। যা, ইয়ারমেটদের সাথে কখনো প্রেম করতে নেই। বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তীতে কেউ কাউকে সম্মান করে না, তাই বিয়ে সুখের হয় না। আসলেই। ঐশী ও সুমি আলাপ করতে করতে আস্তে আস্তে হেঁটে দুটি শিশু গাছের পাশে এসে দাঁড়ালো। বহু পুরনো এই গাছ দুটি। কোনো বৃক্ষপ্রেমী যেন তার সৃজনশীল হাতে গাছ দুটি লাগিয়েছেন। সুবিশাল বৃক্ষ অনুপাতে পত্রবল্লভগুলো কি ছোট ছোট, যেন ঝিরঝিরে তেঁতুল পাতা। ঝিরঝিরে তেঁতুল পাতার মতো তীর তীরে কাঁপন দেখতে ঐশী প্রায়ই শিশু গাছটির তলায় চলে আসে। পাতার শীতল বাতাস নেয় প্রাণ ভরে। খানিক বসে বা দাঁড়িয়ে থেকে বাতাসে বাতাসে সরদার সেতারের ঝংকার শোনে। গাছটি যতই দেখে ততই নতুন বলে মনে হয় তার। নিত্য নতুন নতুন সৌন্দর্য সে খুঁজে পায়। আজও ঐশী গাছটির মসৃণ গোড়ার দিকে তাকিয়ে তালাশ করছে অকৃত্রিম সেই অলৌকিক মাধুরী। সেই সাথে চিন্তা করছে, এই বিশালাকায় মেটে পাহাড়ের মতো বৃক্ষটির নাম কে দিল শিশু গাছ? সহসা সুমি জোরে সোরে বলে উঠল, ঐশী সরে দাঁড়া, উপরে ব্যানার বাজছে। সুমির কথাটি শেষ না হতেই ঐশীর গায়ে বৃষ্টি ভেজা ছ্যাপছ্যাপে ছাল ও কাঠের কতকটা গুঁড়ি ছপ করে পড়ল। সাথে সাথে ঐশী ভিজে ময়লা ঝেড়ে ফেলে দিয়ে সুমিকে বিরক্ত সহকারে বলল, দেখলি নতুন গোলাপি কামিজটা মুহূর্তে কেমন যাতা হয়ে গেল? তারপর গাছের উপরের দিকে তাকিয়ে দেখল পাশাপাশি দুটি বৃক্ষে দুটি ছেলে খুবই রিক্সের উপর দাঁড়িয়ে ব্যানার বাঁধতে ব্যস্ত। এরপর ঐশী সুমিকে বলল, চল এদিক থেকে সরে বাগানের ওই পাশে যাই। সুমি যেন ঐশীর কথা শোনেনি, এমনই ভাবে নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল, ঐশী, আমার সময় হয়ে গেছে, আমি ক্লাসে যাচ্ছি। আচ্ছা যা। ঐশীর নতুন গোলাপি কামিজটি নষ্ট হয়ে যাওয়ায় মন খারাপ করে সে ধীরে ধীরে একাশিয়া বৃক্ষসারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সামনে এক বিশাল আম গাছ। আম গাছের গাঢ় সবুজ পত্ররাজির দিকে এগিয়ে যেতে যেতে সে ভাবছে, এই ঘন সবুজের ফাঁকে কি এক আধটা আম আছে, না ছেলেরা কুশিকালেই সব সাবার করে দিয়েছে? যে বিরাট বৃক্ষ! উপরের মগডালে নজরের বাইরে এক আধটা পাকা আম থাকতেও পারে। এমনই ভেবে যেই গাছটির নিচে দাঁড়িয়েছে অমনি সময় ঝট করে একটি ক্ষুদ্র শব্দ এলো। ঐশী বুঝে না উঠতেই ওর পায়ের কাছে একটি ঝুঁটিদার খইয়া রাজবুলবুল লুটিয়ে পড়ল। তাড়াতাড়ি বই খাতাগুলো গাছের গোড়ায় রেখে সে মুমূর্ষু বুলবুলটিকে সাবধানে দুই হাতে আগলে ধরল। পাশেই শান বাঁধানো পুকুর। ঐশী দ্রুত পাখিটিকে পুকুর পাড়ে নিয়ে গেল। পুকুরে পানি ঘেঁষার নিচে সিঁড়িটিতে পাখিটি শুয়ে আঙ্গুলি দিয়ে ধীরে ধীরে বুলবুলিটির মাথায় পানি দিতে লাগলো। কত সাংঘাতিক আঘাতপ্রাপ্ত হয়েছে রে, ঐশী বিড়বিড় করে বলে। বেশ কতক্ষণ অল্প অল্প পানি দেওয়ার পরও কোনো নড়াচড়া তো নেই, বরং পাখিটির জিহ্বা দিয়ে লেই বেরিয়ে গেল। ঐশীর এবার বুঝতে কষ্ট হলো না পাখিটি আশার ক্ষুদে দেহটিতে যে আর কোনো প্রাণ নেই। নিরাশ হয়ে পাখিটিকে দু হাতে তুলে নিয়ে তার আঘাতের স্থল অনুসন্ধান করতে লাগলো।
বুলবুলিটির ঘাড়ের এক পাশ থেকে কতটা মাংস উড়ে গেছে গুলির সাথে। আহারে, কত বড় আঘাত পেয়েছে নিরীহ পাখিটা। কি ভয়ানক তীব্র কষ্ট সহ্য করতে না পেরে ওর প্রাণবায়ু দেহ খাঁচা ছেড়ে উড়ে চলে গেছে। দুঃখে ঐশীর চোখ হতে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তৃতীয় বর্ষের দুটি ছেলে পুকুরের পানিতে হাত ধুতে এসে পাখিটি করুণ মৃত্যু দেখার চেয়েও ঐশীর হাজারি ও চোখের পানি দেখতে বেশি কৌতূহল বোধ করল। ওরা মুচকি হাসি দিয়ে নিজেদের কাজে হেঁটে চলে গেল। এরপর ঐশীর সহপাঠী তৃতীয় বর্ষের বাদল এগিয়ে এসে বলল, আমি এটি স্বীকার করেছি। ঐশী বাদলের দিকে কড়া করে তাকিয়ে বলল, বাহ, বাহাদুরি দেখিয়ে ধন্যবাদ নিতে এসেছো? অবশ্যই। লজ্জা করল না? দ্বিতীয় বর্ষে অনার্স লেভেলের ছাত্র হয়ে এরকম কথা উচ্চারণ করতে? লজ্জা কিসে, স্বীকার করা তো বাদশাহী ব্যাপার। ঐশী গরম গলায় বলল, ওরা ছিল অমানুষ। সকলে ওদেরকে কুর্নিশ করত, শ্রদ্ধা করত না, বাঘকুমির শাক কিংবা কিলার ভাবত। কি যা তা কথা বলছো আমাকে? কি বলতে চাচ্ছি বুঝলে তো খুশিই হব। তারপর ইস শব্দ করে ঐশী পাখিটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। তারপর বলল, কি সুন্দর ছোট পাখিটার লেজের নিচে লালচে ফোঁটা, মাথায় ছোট টায়রা। কতটা নিষ্ঠুর হলে কেউই স্বতঃস্ফূর্ত সৌন্দর্যের মৃত্যু ঘটাতে পারে। বিদ্যাশাখায় বেশ এগিয়ে, অথচ মনুষ্যত্ব অর্জন করতে পারোনি। ঐশীর কথা না ফোরাতে বাদল বলল, ওইসব কাব্যিক কথা আমি কাগজে পড়েছি। ঐশী অবাক হয়ে বলল, তবুও তো মানুষ হওনি। কোনো কোনো ঝড়ের রাতে সারা রাজ্যের পাখি সপরিবারে খাঁচাসহ নিচে পড়ে মারা চ্যাপ্টা হয়ে থাকে, তা দেখেছ না কাগজে পড়েছ? কথাটি শোনার সাথে সাথে ঐশীর হৃদয়ের কোমল কোনো একটা বেদনা বোধ হলো। তাই জবাব দিতে না পেরে নির্বাক দাঁড়িয়ে রইল। যদি পারো তবে সেই সব দুর্যোগ ফিরিয়ে বহু পাখি প্রাণী বেঁচে যাবে। কথাটি বলে বাদল উপহাস করে হি শব্দ করে হেসে উঠল। বাদলের হাসি দেখে ঐশীর ঘৃণা লাগলো। তাই সে বলল, আমি চিন্তা করছি তোমার মতো ছেলেদের দৌরাত্ম্য প্রাকৃতিক বিপর্যয়ের চেয়ে কম কিসে? কেন এত বড় কথা? তুমি একসাথে 5টি পাখি মেরে ফেলেছ না তো? অবশ্যই। কি করে? বাচ্চা পাখিদেরকে মা পাখি মুখে খাবার তুলে না দিলে ওরা কিছুতেই একা আহার করতে পারে না, সেই কারণে সবার মৃত্যু। ঝড়ে জলোচ্ছ্বাসে সুনামিতে আবার শিউর তর্ক, নিষ্ঠুর যুক্তি দিয়ে। খুব বলেছ, এবার থামো। এতটা বলার পরও তো তোমার মন নরম হচ্ছে না। থামবো কেন? তোমার ভুল। কিসের জন্য? কি ভুল স্বীকার করব? আমি আশেপাশে সব পাখি মেরে সাফ করে ফেলবো, তোমার কি? বলে বাদল হি করে হেসে উঠল। পাশে দাঁড়ানো 5টি ছেলেও কথাগুলি শুনে একইভাবে হেসে উঠল। ওদের সম্মিলিত হাসি ঐশীর আত্মসম্মানে আঘাত করল। তাই সে দাঁতে দাঁত চেপে বলল, আমার চোখে পড়লে 10 ইঞ্চি ইট দিয়ে হাত ভেঙে দেব। বাদল হঠাৎ পকেট থেকে লম্বা ইলাস্টিকওয়ালা গুলতি বের করে শেষে পকেট থেকে একটি গুলি নিয়ে ছুট করে ঐশীর থুতনিতে ছুঁড়ে মারে। দৃশ্যটি দেখে ওই 5টি ছেলে আরেক দফা হি করে হেসে উঠল। আতঙ্কা এমন অপ্রত্যাশিত আঘাত, উপহাস ও লজ্জায় ঐশীর আঁখি পল্লব থেকে ঝরঝরিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কয়েকজন সভ্য ছাত্রছাত্রী দেখতে পেয়ে উভয়কে রুখতে চলে এলো। এরপর দ্বিতীয় বর্ষের ছাত্র চঞ্চল এগিয়ে এসে বলল, বিবাদ কিসের? কেউ জবাব দিল না। ছেলেটি আবারও 2বার প্রশ্ন করায় তৃতীয় বর্ষের জাফর বলল, এই বুলবুলি পাখিটাকে বাদল শিকার করেছে তাই। চঞ্চল এবার বাদলের দিকে তাকাতেই সে সদর্পে বলল,
হ্যাঁ, আমি পাখি শিকার করেছি। এই সামান্য ব্যাপার আমি মনে করেছি কি জানি কি। অনেকেই চঞ্চলের কথায় তাল দিয়ে বলল, ছি ছি, এই তুচ্ছ ব্যাপার নিয়ে এত সংঘাত। ঐশী কান্না থামিয়ে বলল, তোমাদের কাছে ব্যাপারটি তুচ্ছ, কিন্তু আমার কাছে এটি বৃহৎ। আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। তোমার 12টা বাজাবো, বাদর বলল। গল্পকথিকা চ্যানেলে আজ আপনারা শুনছেন শিরিন আক্তার হাবিবের লেখা হোঁচট। আজ প্রথম পর্ব। আমরা আপনাদের নিয়মিত গল্প পড়ে শোনাচ্ছি। আপনারা যদি গল্পটি প্রথম শুনে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, অন্য সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।